হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের দু একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমি আমার এই চ্যানেলে নিয়মিতভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড আর আইসিএসসি বোর্ডের যে ইংলিশ লিটারেচার যা আছে, অর্থাৎ ইংলিশ 1 এবং ইংলিশ 2, ঠিক আছে, এটা মাঝে মধ্যে আমি আমার এই চ্যানেলে ছাড়বো। তারপরেও তোমাদের যদি কোনো বিশেষ দরকার হয়, কোনো একটা লেসন তোমার ক্লাস 10 পর্যন্ত ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম এইচএস পর্যন্ত যদি দরকার হয়, সেটা আমাকে কমেন্টে বলবে। আমি ওর বাংলা ভার্সন বা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি অ্যানালাইজ করে দেব, ঠিক আছে। আজকে তাহলে আমি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নয়নতারা সিগালের লেখা, সেটার কোশ্চেন আনসারটি আলোচনা করে দিচ্ছি। তা আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের একটা কথা শুরুতেই বলে রাখি, আমার ইন্সপিরেশনের জন্য তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পাসিং অ্যাওয়ে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ফার্স্ট ইউনিটের যে কোশ্চেনগুলি হলো, প্রথমে দেখো সেটা হচ্ছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, গান্ধীজিকে গুলি করা হয়েছে কোন পথে? ওয়ে টু এ প্রেয়ার মিটিং, যখন প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিল, মানে 3 নাম্বার এটা হবে। তারপরে দেখো দি অথর কেম টু নো অফ গান্ধীজিস ডেথ, লেখিকা জানতে পেরেছিল গান্ধীজির মৃত্যুটা বাই এ টেলিফোন কলে। তারপরে দেখো when one is faced with the shock of a loved one's death, যখন কেউ আর কি আঘাত পায় প্রিয়জনের মৃত্যুতে, ওয়ান হুইম্পার্স, সে কি করে? চেঁচায় না, সে নিচু গলায় তখন কথা বলে, ফিসফিস করে কিছু বলে। সে হাসেও না, হাততালিও দেয় না, চেঁচায় না, হুইম্পার্স করে, ফিসফিস করে বলে, মানে নিচু গলায় কথা বলা। তারপরে দেখো তো ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অনুচ্ছেদ থেকে তো তথ্য নিয়ে পূরণ করতে হবে। তো দেখো প্রথমে রয়েছে কি, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেট, মানে কোন তারিখে গান্ধীজির মৃত্যু হয়েছিল, সে সময়টা জানতে 30 জানুয়ারি 1948, ঠিক আছে। তাহলে 30 জানুয়ারি 1948। এবারে দেখো প্লেস ওয়্যার গান্ধীজি ব্রিথেজ হিজ লাস্ট, মানে কোন জায়গায় গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। কোশ্চেন নাম্বার বিতে আমি বলছি বিড়লা হাউস, দিল্লি, ঠিক আছে, বিড়লা হাউস, দিল্লি। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, মানে তথ্যটা দেওয়া হয়েছে গান্ধীজিস ডেথ, ইনফরমেশন দেওয়া হয়েছিল ব্রডকাস্টের দ্বারা। কি দেওয়া হয়েছিল? সম্প্রচার, রেডিও দ্বারা সম্প্রচার হয়েছিল গান্ধীজির মৃত্যুর সংবাদ। তাহলে গান্ধীজিস ডেথ। এরপরে আমরা চলে আসছি স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, মানে এই স্টেটমেন্টগুলো হয় ট্রু হবে নয় ফলস হবে, মানে যেখানে ট্রু হবে ট্রু, যেখানে ফলস হবে ফলস। কিন্তু আরেকটা কথা বলছি যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রোভাইড মানে ব্যবস্থা করো, কি? সেন্টেন্সেস, বাক্যগুলো, বাক্যর ব্যবস্থা করতে হবে, অথবা ফ্রেশেস মানে শব্দগুচ্ছের ব্যবস্থা করতে হবে, পুরো বাক্য না লিখলেও হবে, ওয়ার্ডস শব্দ দিলে হবে, ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তোমার অ্যান্সার যদি ট্রু হয়, সাপোর্টে অনুচ্ছেদ থেকে নিয়ে লিখতে হবে, বা ফলস হলে লিখতে হবে। এবার দেখো দি অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল, লেখিকা কি করেছিল? একটা টেলিফোন কল পেয়েছিল জরুরি, ইন দ্য মর্নিং, সকালবেলায়, তাই না? এটা তাহলে এটা ট্রু না ফলস হচ্ছে? এটা ফলস হচ্ছে। কারণ কেন? তাহলে আই ওয়াজ হ্যাভিং
টি মানে আমি চা খাচ্ছিলাম, কখন খাচ্ছিলাম? ইন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি, তাই না? ইন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি, এটা খেয়াল রাখতে হবে, মানে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায়। হ্যাঁ, এরপরে দেখো ওটাই লিখতে হবে। এরপরে দেখো পিপল অ্যাটেম্পড, লোকেরা চেষ্টা করেছিল টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসটা যেন ভেঙে ঢুকে যাবে। হ্যাঁ হবে, এটা সাপোর্টিং স্টেটমেন্টটা। দে জোসাইল উইথ ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। এরপরে দেখো পরের প্রশ্ন মানে সিয়েরটা, দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ ডিড নট শক দ্য পিপল। এটা তো ফলস হবে অবশ্যই, এই গান্ধীজির মৃত্যুর সংবাদে লোকেরা আঘাত পায়নি, এটা অবভিয়াসলি ফলস। কিন্তু যে স্টেটমেন্টটা হবে সেটা হচ্ছে, সেটা কি দাঁড়াচ্ছে, পিপল ওয়ার টু স্টান টু টক ইন দ্য বিগিনিং। লোকেরা এতটাই অভিভূত হয়ে গেছিল দুঃখে, শুরুতেই কোনো কথা বলতে পারছিল না। তাহলে আরেকবার ইংলিশটা বলছি, পিপল ওয়ার টু স্টান্ড টু টক ইন দ্য বিগিনিং। ঠিক আছে, এ ফার্স্ট ইউনিট আমাদের এটা শেষ হয়ে গেল। আমরা এবার সেকেন্ড ইউনিট নিয়ে আলোচনা করব, কোশ্চেন অ্যান্সারগুলো। তাহলে এবারে হচ্ছে কি দাঁড়াচ্ছে, দ্য চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক শব্দটা বাছাই করো, মানে অনেক কিছু দেবে, তার মধ্যে সঠিক কোনটা, টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করার জন্য। গান্ধীজিস ফিউনারাল, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়াজ টু টেক প্লেস, যেটা হয়েছিল, তাহলে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হয়েছিল অন দ্য ডে অফ হিজ ডেথ, না না না, ওয়ান ডে আফটার হিজ ডেথ। হ্যাঁ, ওয়ান ডে আফটার হিজ ডেথ, মানে গান্ধীজির মানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হয়েছিল মৃত্যুর পরের দিন। এই যে ওয়ান ডে আফটার হিজ ডেথ, মানে রোমানহরফ কোনটা হচ্ছে, তিনেরটা। তারপরে দেখো পদ্মাশ্রী ওয়াস মিসেস নাইডুস, কী হবে, ডটার, মিসেস নাইডুর কন্যা, চারেরটা হচ্ছে। এরপরে দেখো তারপরে কোনটা, যে ওয়াইল ওয়াকিং, যখন হাঁটছিল, বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অথবা অ্যান, কী হবে, কি বহন করছিল, তা মানে স্টাফ, এই স্টাফ মানে ওই লাঠি ধরো, হ্যাঁ, তাহলে হাতে বহন করছিল স্টাফ। এরপরে দেখো আমরা চলে আসছি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন, তথ্য নিয়ে। কোথায়, ফ্রম দ্য টেক্সট, অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। থাউজেন্ডস অফ পিপল ওয়েভ ট্রাইং টু টাচ বাপুস ফিট। এবার দেখো দি অথর ওয়াজ অ্যামং পিপল, লোকেদের মধ্যে লেখকও ছিল বা লেখিকা ছিল, ফর হুম ওয়াকিং, হ্যাঁ, যারা মানে হেঁটে যাচ্ছিল, উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, তাদের কাছে, যাদের কাছে বাপুর একটা বিশেষ মানে আছে। তাহলে দি অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং, যাদের যাদের সঙ্গে হাঁটছিল তাদেরই বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। ঠিক আছে, বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। এবারে টু ওয়াক, হাঁটাটা, ইজ টু, হ্যাঁ, হাঁটাটা কী ছিল, ইজ টু মেক স্লো প্রোগ্রেস, ধীরভাবে উন্নতি, হাঁটাটা ধীরে ধীরে উন্নতি হবে। তা এবারে আমাদের কি হচ্ছে, ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সটকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। তাহলে কি ব্যাপারে দেখাচ্ছে সেটা আমরা আলোচনা করে নিই। সেটা হচ্ছে কি, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, মানে হাঁটাটা অসম্ভব ছিল। কেন, দি ক্রাউড ওয়াজ ভেরি থিক, দি ক্রাউড ওয়াজ, এই যেখানটা রিজনের এখানে পূরণ করতে হবে কারণ, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, এবার কারণটা কি, দি ক্রাউড ওয়াজ ভেরি থিক। এরপরে দেখো পদ্মাশ্রী ডিক্লেয়ার্ড, পদ্মাশ্রী ঘোষণা করলো, মানে আমি বিয়েরটা বলছি, মানে তোমার 6 বি, পদ্মাশ্রী ঘোষণা করেছিল দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি, গান্ধীর সঙ্গে
হাঁটবে ইন দ্য ফিউনারাল প্রসেশন, শোভাযাত্রা যখন যাবে তখনই হাঁটবে। এটা কি ছিল, কারণটা কি? ইট ওয়াজ লাস্ট টাইম, এটাই শেষবারের মতো দে উড বি ওয়াকিং উইথ বাপু, কারণ শেষবারের মতন বাপুর সঙ্গে হাঁটবে, কারণ বাপুজি তো মারা গেছে, ডেড বডিটা নিয়ে যাওয়ার সময় হাঁটবে। তাহলে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। এবারে আমাদের সি, অর্থাৎ টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, মানে হাঁটাটাই একমাত্র পথ, ওপেন খোলা মুক্ত পথ, টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, গড় ভারতীয়র কাছে, বিকজ দে ওয়ার আনএবল টু অ্যাফোর্ড এ ভেহিকল, মানে যানবাহন, হ্যাঁ, or the cost of transportation, তাই না? মানে যানবাহনের খরচ যে তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, ওই জন্য হাঁটা ছাড়া তাদের কোনো গতি নেই। এটাই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা মানে ইউনিট 3 আমরা দেখছি এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক শব্দটা বাছাই করে নিতে হবে টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলিকে পূর্ণ করার জন্য। ঠিক আছে, তা কি দাঁড়ালো যে গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ, মানে রোমান হরফের দুয়েরটা হচ্ছে এ হিউজ ক্রাউড, প্রচুর লোকের ভিড়, হ্যাড গ্যাদার্ড, মানে প্রচুর লোক জড়ো হয়েছিল। এই যে লোকটা আমি দেখানোর চেষ্টা করছি, প্রচুর লোক জড়ো হয়েছিল। কোথায় জড়ো হয়েছিল? হ্যাঁ, বাই দ্য গ্যাঞ্জেস, গঙ্গার ধারে। তারপরে দেখো গান্ধীজি গান্ধীজি জাগিয়ে তুলেছিল কাকে? পিপল, লোককে, টু ওয়ান অ্যানাদার্স, একে অপরের, সাফারিং, মানে তিনেরটা হচ্ছে দুঃখ কষ্ট, জাগিয়ে তুলেছিল। একে অপরের মধ্যে দুঃখ কষ্ট আছে, সেটা একে অপরের মধ্যে জাগিয়ে তুলেছিল। তারপরে দেখো কি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে বলছে। পিপল অন দ্য স্পেশাল ট্রেন, মানে যে বিশেষ ট্রেনে করে লোকেরা, পিপল অন দ্য স্পেশাল ট্রেন ওয়ার সিঙ্গিং ভজনস, ঠিক আছে, তারা কি করছিল? ভজন গাইছিল। আবার বলছি, ওয়ার সিঙ্গিং ভজন। তারপরে দেখো বিয়েরটা, মানে 8-এর বি, দি অথর ফেল্ট, লেখক বুঝেছিল বা লেখিকা বুঝেছিল, সি হ্যাড গ্রন আপ উইদিন, সে বড় হয়েছে, এ ম্যাজিক সার্কেল, মানে এক ম্যাজিক সার্কেলের মধ্যে, মানে অলৌকিক বৃত্তের মধ্যে, একবার জাদুর মধ্যে। তারপরে দেখো বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু মারা গেছে, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, মানে তাহলে ভারতবর্ষ তার বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যাবে, মানে তার বাচ্চারা ভারতবর্ষকে নিয়ে এগিয়ে যাবে, বা হিজ ইন্ডিয়া, তার যে ভারতবর্ষ, উড কন্টিনিউ, মানে চালিয়ে যাবে, টু লিভ ইন হিজ চিলড্রেন, মানে তার বাচ্চাদের মধ্যে বেঁচে থাকবে তার ভারতবর্ষ। তাহলে আমরা এরপরে কজ এফেক্টে ঢুকবো। কজ মানে কারণ, এফেক্ট মানে ফল। কজ বলে দিলে আমাদের এফেক্ট বার করতে হবে, এফেক্ট বলে দিলে কজ বার করতে হবে। ঠিক আছে, কজ মানে কারণ, এফেক্ট মানে ফল। দেখো প্রথমে কজটা বলে দেয়নি, এফেক্ট বলে দিয়েছে। তো পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কাঁদলো না। তাহলে কেন কাঁদলো না? দে উড ফিল দ্য প্রেসেন্স অফ গান্ধীজি ইন ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, তারা মানে অনুভব করলো গান্ধীজির উপস্থিতি কোথায়? ফুলগুলির মধ্যে আর গানের মধ্যে। আবার বলছি, দে কুড ফিল দ্য প্রেসেন্স অফ গান্ধীজি ইন ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। তাহলে এর পরের প্রশ্নটা দেখো, এবার পরের প্রশ্নটা কজটা বলে দিয়েছে। দেখো কজ মানে হচ্ছে কি? কারণটা বলে দিয়েছে। দেখো কারণটা বলেছে কি? দি ম্যাজিক সার্কেল ভ্যানিস, ম্যাজিক সার্কেলটা অদৃশ্য হয়ে গেছিল। এবার হচ্ছে ফলটা কি? ফলটা হচ্ছে যে ম্যাজিক সার্কেলের ফলটা কি দাঁড়ালো? দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট সি অর ওয়াজ কনফিউজড, মানে কাহিনীকার অর্থাৎ লেখিকা হতবুদ্ধি
হতবুদ্ধি হয়ে গেছিল, ঠিক আছে। দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিসড, এতে কী হবে, দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট সি। এরপরে দেখো এফেক্টটা বলে দিয়েছে, দ্য দ্য অথর ফেল্ট, লেখিকা অনুভব করলো দ্যাট শি উড নট লুজ কারেজ সো ইজিলি, এত সহজেই সে তার সাহসটা হারাবে না। তাহলে কজ, কজ মানে আমাদের কারণটা বার করতে, কী কারণে হারাবে না, হার ভ্যালু ওয়্যার নট সো উইক, তার মূল্যবোধটা এতটাই দুর্বল নয়। এবারে আমরা গ্রামারের দিকে চলে আসছি। দেখো গ্রামারে আমরা চলে আসব 10-এরটা। এখানে দেখো, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী একটা বাক্যে রূপান্তর করতে বলছে। দেখো আই স এ স্নেক, 10-এরটা, হ্যাঁ, আই স এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম। আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গেছিলাম। বলছে ইউজ পার্টিসিপল, পার্টিসিপলে রূপান্তর করতে বলছে। তা পার্টিসিপেল 3 প্রকার হয়, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পাস্ট পারফেক্ট পার্টিসিপেল, ঠিক আছে। এটা নিয়ে ডিটেলসে আমি আলোচনা করব পরে। তাহলে শটাকে প্রেজেন্ট ফর্ম করে আইএনজি করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপেল করতে হবে। সিং, SEEING, তাহলে প্রথমে লিখতে হবে সিং, সিং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। আবার বলছে সিং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। সিং বানানটা আবার বলছে SEEING, ঠিক আছে, ওরা পার্টিসিপেল করতে বলেছে। তারপরে দেখো লার্নস মিউজিক বাই লিসেনিং টু দ্য কর্ডস, ওটা করতে বলেছিল প্রিপোজিশন উইথ জিরান্ড। দেখো বাইটা প্রিপোজিশন, তাই না। গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, আবার বলছি গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, সোনা হচ্ছে একটি মূল্যবান ধাতু। ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এটা ব্যবহার করা হয় সোনা তৈরির জন্য। ইউজ নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন মনে রাখবে, 2খানা কমা হবে নাউনের আগে। গোল্ডটা নাউন তো, গোল্ড কমা এ প্রেসিয়াস মেটাল, এ প্রেসিয়াস মেটালটাও কিন্তু নাউন, এটা গোল্ডের পরিবর্তে বসেছে। আবার বলছি গোল্ড কমা এ প্রেসিয়াস মেটাল কমা, তারপরে কি দেবে, ইজ ইউজড টু মেক অর্নামেন্টস। ওকে, দেখো আবার বলছি গোল্ড কমা এ প্রেসিয়াস মেটাল কমা, তারপরে ইজটা দেবে, ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। ব্যাস, এটা হয়ে গেল। এই 2টো কমার জন্য নাউন ইন অ্যাপোজিশন বলা হচ্ছে। রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু টাকা আছে। হি ক্যান বাই বুক, সে কিছু বই কিনতে পারে। এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে জানো, টু দিয়ে যোগ করতে হবে ভার্বের সঙ্গে। দেখো রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, ওকে। আবার বলছি রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। তারপরে দেখো দি স্কাই ওয়াজ ক্লাউডি, ঠিক আছে, উই পোস্টপোন্ড আওয়ার জার্নি। তাহলে কি বলছে, ইউজ নমিনেটিভ অ্যাবসুলেট। নমিনেটিভ অ্যাবসুলেটে দেখবে যে 2টো সাবজেক্টই আলাদা আলাদা, দ্য স্কাই এখানে আর উই, দেখো আলাদা আলাদা সাবজেক্ট। সেই ক্ষেত্রে কি করতে হবে, কি দি স্কাই হ্যাভিং বিন, এই ওয়াজটা BEEN হবে, দি স্কাই হ্যাভিং বিন ক্লাউডি, তারপরে এই দ্বিতীয় বাক্যটা যেমন আছে, উই পোস্টপোন্ড আওয়ার জার্নি, ঠিক আছে। আবার বলছি দ্য স্কাই হ্যাভিং বিন, যদি তুমি হ্যাভ না ইউজ করো তাহলে এরকমও করা যায়, দি স্কাই বিং, BEING, বিং ক্লাউডি, উই পোস্টপোন্ড আওয়ার জার্নি। ওকে, এটাকে নমিনেটিভ অ্যাবসুলেট বলা হচ্ছে। তারপরে দেখো দি বয় রোড দ্য অ্যান্সার, ছেলেটা উত্তরটা লিখেছিল, দি আনসার ওয়াজ ইনকারেক্ট, উত্তরটা ভুল ছিল। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেশ করতে হবে, দি বয় রোড দ্য অ্যান্সার ইনকারেক্টলি। আশা করি বুঝতে পেরেছো। আবার লাইনটা রিপিট করেছি, দি বয় রোড দ্য অ্যান্সার ইনকারেক্টলি। Join the following pairs of sentences into single compound sentence. Compound sentence করতে বলছে ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী। কি বলছে, দি ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। এটা
ইলেটিভ কনজাংশন ব্যবহার করতে বলছে। ইলেটিভ কনজাংশন দেখো এখানটায় তোমাকে বলে দিচ্ছে কিভাবে করতে হবে। যে দেখো এই যে ইলেটিভ কনজাংশন কোনগুলি? দেয়ার ফর সো অ্যাজ, এগুলিকে বলা হচ্ছে ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন হচ্ছে দি ওল্ড ম্যান ইজ, আমি সেন্টেন্সটা আবার পড়ছি, দি ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যানট গো আউট। তা এটা এরমভাবেও করা যায়, অ্যাজ দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল হি ক্যানট গো আউট, যেহেতু ওল্ড ম্যানটি বৃদ্ধ লোকটি অসুস্থ, সে যেতে পারলো না। আরেক রকমভাবে করা যায়, the old man cannot go out for he is unwell, এটাও করা যাবে। ঠিক আছে, আমি দু রকমভাবে বললাম, তোমরা যেটা পারবে করবে। হি ইজ অনেস্ট, সে সৎ। হি ইজ হাম্বেল, সে বিনয়। এটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। দেখো এখানে কিউমুলেটিভ কনজাংশনগুলি কোনগুলি দেখো, এ দেখো, বাট অলসো, নট অনলি, বাট অলসো, বোথ অ্যান্ড। এটা একটা ভালো জিনিস, এটা তোমরা বুঝতে পারবে কিউমুলেটিভ কনজাংশন। হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বেল, এটা একটা করা যায়। আবার করা যায় হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হাম্বেল। আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা ভেরি ইজি। তারপর দেখো, সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, সোনালি পোয়েট্রি অর্থাৎ কবিতা লিখতে পারে না। হ্যাঁ, পোয়েট্রির আর একটা ভার্স মানেও কবিতা। সি কিপস অন ট্রাইং, সে মানে চালিয়ে যায় চেষ্টা। তাহলে ইউজ অ্যাডভার্ব, কি করতে বলছে দেখো, ইউজ অ্যাডভার্সেটিভ অ্যাজ অ্যাডভার্সেটিভ কনজাংশন। দেখো অ্যাডভার্সেটিভ কনজাংশন কোনগুলি একটু আমাদের ফলো করতে হবে। এই যে দেখো অ্যাডভার্সেটিভ কনজাংশন, ঠিক আছে, সে কোনগুলিকে বলছে দেখো, নেভারদিলেস মানে সত্ত্বেও, হাওয়েভার যাই হোক, তাহলে এগুলিকে বলা হচ্ছে বাট, স্টিল, ইয়েট, নেভারদিলেস। তাহলে সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, নেভারদিলেস সি কিপস অন ট্রাইং। আশা করছি তোমরা বুঝতে পারছো। সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, নেভারদিলেস সি কিপস অন ট্রাইং। ওকে, এবারে আমরা 12তে যাব। 12তে দেখো কি বলছে, এটা অনেক সহজ আছে। জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস, জোড়া জোড়া বাক্যগুলিকে জয়েন করে ইন্টু সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে যোগ করতে বলছে অ্যাজ ডাইরেক্টেড, মানে নির্দেশ অনুযায়ী। তা কি বলছে, রবীন্দ্রনাথ, প্রথমে এরটা দেখো, রবীন্দ্রনাথ টেগোর ইজ এ ফেমাস পোয়েট, বিখ্যাত কবি। হি ওন দ্য নোবেল প্রাইজ, সে নোবেল প্রাইজ পেয়েছিল। ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, আমি তোমাদের একটা কথা, শুরুতে একটা কথা বলছি, দেখো জিনিসটা, এটাও আমি আলোচনা করে দিয়েছি আমার চ্যানেলে, ক্লজ আলোচনা করে দিয়েছি। ক্লজ সম্বন্ধে ভালো ধারণা থাকলে তোমরা খুব ভালো পারবে। ওরা বলছে না সিঙ্গেল সেন্টেন্স বলতে একটি মাত্র বাক্য, না সরি, ওরা সিঙ্গেল সেন্টেন্স বলতে বলছে জানো, এই কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে একটি মাত্র বাক্য। দেখো কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলিকে বলবো, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেটাতে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ একসঙ্গে থাকে, সেটাকেই বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিন্তু মাথায় রাখবে। কনসিস্ট অফ কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি কিন্তু আমার চ্যানেলে তোমরা একটু দেখবে, আমি ক্লজটা আলোচনা করে দিয়েছি। যদি সেরকম ক্লিয়ার না বোঝো আমাকে আরেকবার বলবে, আমি চেষ্টা করবো আরেকবার বুঝিয়ে দিতে। দেখো, রবীন্দ্রনাথ টেগোর ইজ এ ফেমাস পোয়েট, বিখ্যাত কবি ছিলেন রবীন্দ্রনাথ টেগোর। হি ওন দ্য নোবেল প্রাইজ, সে নোবেল প্রাইজ পেয়েছিল, এটাকে বলছে অ্যাডজেক্টিভ ক্লজ করতে। দেখো রবীন্দ্রনাথ টেগোর হু ইজ এ ফেমাস পোয়েট ওন দ্য নোবেল প্রাইজ। আবার বলছি রবীন্দ্রনাথ টেগোর, হু মানে যে, এখানে কে হবে না, যখনই ডব্লিউএইচ দিয়ে লিঙ্ক করবে তার অর্থ হবে হু ক্ষেত্রে যে, তারপরে হুমের ক্ষেত্রে যাকে, কাকে হবে না, এরকম হবে। রবীন্দ্রনাথ টেগোর হু ইজ এ ফেমাস পোয়েট
ওন দ্য নোবেল প্রাইজ, ফুল স্টপ। তারপর এটা দেখো, অর্থাৎ বিয়েরটা, হি রিটার্নড হোম, সে বাড়ি ফিরে এসেছিল। এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েছিল। তাহলে হি রিটার্নড হোম, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, অসুস্থ না, সরি, আবার বলছি। তাহলে হি রিটার্নড হোম, সে বাড়ি ফিরে এসেছিল। এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি, বাড়ির প্রত্যেকে হ্যাড ফলেন অ্যাসলিপ, মানে ঘুমন্ত অবস্থায় ছিল। ইউজ দ্য অ্যাডভার্ব ক্লজ, তাহলে হোয়েন হি রিটার্নড হোম, আবার বলছি হোয়েন হি রিটার্ন হোম, যখন সে বাড়িতে এলো, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, ফুল স্টপ। আবার দেখো, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এভরিওয়ান নোস ইট, প্রত্যেকে এটা জানে। দেখো নাউন ক্লজ বলছে, তাহলে এভরিওয়ান নোস দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বুঝতে পারলাম? এভরিওয়ান নোস দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপরে দেখো 13 নম্বরেরটা, জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্স ইন্টু সিঙ্গেল সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট, নির্দেশ অনুযায়ী। কীরকম নির্দেশ দেবে দেখা যাক। ইট রেইনড হার্ড, প্রচুর বৃষ্টি হয়েছিল। দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, রাস্তা মানে প্লাবিত হয়নি, তাই না? কম্পাউন্ড সেন্টেন্স বলছে, আর কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। মানে অ্যান্ড, বাট এগুলো দিয়ে যোগ হবে, তাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। আবার বলছি, ইট রেইনড হার্ড বাট দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, কম্পাউন্ড সেন্টেন্স বাট, অ্যান্ড, অর এগুলো দিয়ে। এবার বিয়েটা দেখো, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল। হি টুক রেস্ট, মানে সে বিশ্রাম নিয়েছিল। সিম্পল সেন্টেন্স করতে বলেছে, দেখো, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। আবার বলছি, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। এটা অন্যরকমভাবে বলা যায়, কমপ্লিটিং, সেক্ষেত্রে কমপ্লিটিং হবে COMPLETING, কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, সিম্পল সেন্টেন্স। এবার দেখো, রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, ফুল স্টপ। রাহুল একজন বড় গায়ক। হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং, সে বিভিন্ন ধরনের গান গাইতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স, দেখো কমপ্লেক্স সেন্টেন্সে অনেক রকমভাবে এটাকে করা যেতে পারে। রাহুল হু ইজ এ গ্রেট সিঙ্গার ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ ক্লজে হয়ে গেল। রাহুল হু ইজ এ গ্রেট সিঙ্গার, কমা, হ্যাঁ, সরি, রাহুল হু ইজ এ গ্রেট সিঙ্গার ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং। ওকে, দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, আলিয়া নিউ ইট, এটা নাউন, কমপ্লেক্স সেন্টেন্স বলছে, এটা নাউন ক্লজে এসে আছে। আলিয়া নিউ দ্যাট, এই যে দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। আবার বলছি, আলিয়া নিউ দ্যাট, হ্যাঁ, আলিয়া নিউ দ্যাট, আলিয়া জানে যে, দ্যাট দ্য টাইম অফ ডিপার্চার, সরি, আলিয়া নিউ দ্যাট দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। এরপরে দেখো ইয়েরটা, আই ডু নট ওয়াচ টেলিভিশন, আই ডু নট লিসেন টু দ্য রেডিও, এটা বলছে কম্পাউন্ড সেন্টেন্স। আই ওয়াচ নাইদার টেলিভিশন নর লিসেন টু দ্য রেডিও, আই ওয়াচ নাইদার টেলিভিশন নর লিসেন টু দ্য রেডিও। এরপরটা দেখো, দ্য চাইল্ড ওয়াজ শর্ট, ছেলেটা খাটো। দি চাইল্ড কুড নট পিক দ্য গোয়েভা ফ্রম দ্য ট্রি, শিশুটা পেয়ারা গাছ থেকে পেয়ারাটা পাড়তে পারল না, সিম্পল সেন্টেন্স, সরল বাক্যে। তাহলে বিং শর্ট, খাটো হওয়ায়, দ্য চাইল্ড কুড নট পিক দ্য গোয়েভা ফ্রম দ্য ট্রি। এটা আরেক রকমভাবে সিম্পল সেন্টেন্স করা যায়, এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দি চাইল্ড ওয়াজ টু শর্ট টু পিক দ্য গোয়েভা ফ্রম দ্য ট্রি, এটা একটা ভালো সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। দি চাইল্ড ওয়াজ টু শর্ট, তারপরে TO2, পিক দ্য গোয়েভা ফ্রম দ্য ট্রি। এবার আমরা চলে আসছি 14 নম্বরে, অর্থাৎ স্প্লিটে।
স্প্লিট মানে সরল বাক্য করো, সিম্পল সেন্টেন্স করতে হবে, মিনিমাম তো দুটো করতে হয়, দুটো তিনটে চারটে, মানে ক্লাস 10 তো সেক্ষেত্রে দুটোর বেশি হয় না। এবার দেখো স্প্লিট বললাম, ইট রেইনড, বৃষ্টি হয়েছিল, আই কুড নট লিভ মাই রুম, তাহলে ইট রেইন ফুল স্টপ। আবার বলছি, ইট রেইনড ফুল স্টপ, আই কুড নট লিভ মাই রুম, ঠিক আছে, অ্যান্ডটা দেবে না। তারপরে বিয়েরটা, হি থট, সে ভেবেছিল, দ্যাট হি কুড উইন দ্য রেস, সে রেসে জিতে যেতে পারবে। তাহলে হি কুড উইন দ্য রেস, এটা প্রথমে হবে কিন্তু, হি কুড উইন দ্য রেস ফুল স্টপ, হি থট ইট। তারপর একটা সিএটা দেখো, হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। ওকে, তা having been informed of the travel the principal left for home, তাহলে the principal had been informed of the travel full stop, he left for home, আগে সমস্যার কথা জানিয়েছিল। তারপর ডিএটটা, নাসির কমা হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, যে দলের অধিনায়ক ছিল, স্কোর্ড এ সেঞ্চুরি, তাহলে নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ফুল স্টপ, তারপরে হি স্কোর্ড এ সেঞ্চুরি, দেন হি স্কোর্ড এ সেঞ্চুরি। আবার লাইনটা বলছি, নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ফুল স্টপ, দেন হি স্কোর্ড এ সেঞ্চুরি।